নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলা বলছেতে আলোচনা করব। শুরুতেই যে বিষয়, আজ ব্রাত্য বসু কলেজে ভর্তি প্রক্রিয়ায় কেন্দ্রীয় অনলাইন যে পোর্টালের শুরুয়াতটা করলেন। দীর্ঘদিন কলেজে ভর্তি প্রক্রিয়ায় আমরা স্বজন পোষণের অভিযোগ শুনেছি, তোলাবাজির অভিযোগ শুনেছি। আদপে কি এই পোর্টালের দ্বারা এই সব সমস্যার সমাধান হবে? এক। দ্বিতীয়, হঠাৎ করেই বিধ্বংসী আগুন হলং বাংলোয়। ঐতিহ্যশালী সেই হলং বাংলো পুড়ে ছাই। এর পিছনে কোনো অন্তর্ঘাত রয়েছে কি? তদন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে। অবশ্যই সেটা একটা বিষয়, কারণ রাজনৈতিকভাবে যদি দেখা যায় ঐতিহ্যবাহী সেই হলং বনবাংলো, যার তদন্তে উত্তরবঙ্গের সিসিএফ। কিন্তু এছাড়াও আমরা এখনো পর্যন্ত যে ট্রেন দুর্ঘটনা, তার থেকে বেরিয়ে আসতে পারেনি। কারণ ট্রেন দুর্ঘটনার এই তদন্তের মধ্যেই যে সহচালক, তার হঠাৎ করে রেলের ঘোষণা অনুযায়ী তার মৃত্যু হয়ে যাওয়া, এবং এক মহিলা যার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছিল, তার আজকে বয়ান যে তাকে সাদা খাতাতে সই করে নেওয়া হয়েছিল। একের পর এক তদন্তের মধ্যে এই সব তথ্যগুলো মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমি শুরুতেই যে প্রসঙ্গ বললাম, সেই প্রসঙ্গে আজকে ব্রাত্য বসু ঠিক কি বলেছেন একবার শোনাবো। মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার গঠিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। অন্যদিকে কাটিহারের ডিএম রেল দুর্ঘটনা তদন্তে তার যে ডিআরএম এর বক্তব্য, সেটা কি তদন্তের মোড়কে ঘুরিয়ে দিচ্ছে না? ইতিমধ্যেই যে এফআইআর এর কথা আমি তুললাম, সেই এফআইআর এ অর্থাৎ একটা সাদা কাগজে এক মহিলাকে দিয়ে সই করিয়ে নেওয়া, যিনি প্রত্যক্ষদর্শী শুধু নয়, যিনি বলতে চাইছেন রেলের গাফিলতিকে ঢাকার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আগে শোনাবো ডিআরএম কি বলছেন, তারপর আসছি সেই মহিলার বক্তব্যে। काम होते होते पता चला कि वो अस्पताल में भर्ती है। अस्पताल में मिलने के लिए तो हम ही गए थे उसके पास में, इस समय कि वो डॉक्टर के अनुसार बात करने की स्थिति में नहीं था, लेकिन डॉक्टर के साथ उनका बात हो रहा था। मेरे सामने ही डॉक्टर से बात हुआ था। उसके बाद मैंने बाकी अन्य लोगों के साथ में बात करने की स्थिति में नहीं था। पहले बताया था कि वो केवल डॉक्टर से बात कर रहे थे और घर वालों से बात कर पा रहे थे, और किसी के साथ वो बात नहीं कर पा रहे थे। डॉक्टर साहब ने 1-2 सवाल पूछा, जिसका कि हाँ उसने कुछ जवाब दिया था। उसके बाद आगे वो और किसी मैंने कम से कम क्या उनका बात सुनेगा ये कमीशन? हाँ, जरूर सुनेगा। अगर जब स्टेटमेंट रिकॉर्ड करने की या बोलने की स्थिति में, बात करने की स्थिति में होगा, तो उनका सीआरएस साहब जरूर स्टेटमेंट रिकॉर्ड करेंगे उनका। রেল দুর্ঘটনার যে এফআইআর ঘিরে এই তোলপাড় শুরু হয়েছে, সেই রেলযাত্রী চৈতালি মজুমদার কি বলছেন শুনুন। আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সবকিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়।
কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। আমি আজকের আলোচনায় আসছি, যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে। বিজেপির বক্তা রয়েছেন স্নেহায়ন সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন অতনু চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের বক্তা এখনো আমাদের মধ্যে আসেননি, আমি তাকে ছাড়াই আলোচনা শুরু করছি। আমি শুরুতেই আসছি স্নেহায়নের কাছে। যেহেতু আমি শুরু করেছিলাম কলেজে ভর্তি প্রক্রিয়ার বিষয়টা নিয়ে, ইস্যু দেখো অনেক সময় অনেক প্রশ্ন উঠে থাকে বিরোধী হিসাবে সরকারের বিরুদ্ধে, কিন্তু এই পোর্টাল বা এই ধরনের ব্যবস্থা আদৌ কি কোনো সুরাহা করতে পারে? না, প্রথমত যে রাজ্য সরকার যে শীত ঘুম থেকে উঠে প্রায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরানোর 2 মাস পরে কলেজ ভর্তির ব্যাপারে উদ্যোগ হয়েছে, সেটা জেনে ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে আজকের যে ঘোষণা, মানে এই অনলাইন পোর্টাল, তা এই ঘোষণা করার সময় ব্রাত্য বসু কিন্তু কার্যত মেনে নিলেন যে এই যে এতদিন ধরে যে ডিনায়েল মোডে ছিল তৃণমূল কংগ্রেস, যে কলেজ ভর্তির যে প্রসেসটা সেটা কিন্তু ট্রান্সপারেন্টলি হয় না। তো বিষয়টা হচ্ছে যে অনলাইন পোর্টালে ভর্তি হবে, কিন্তু অনলাইন পোর্টালে ধরে নাও ভর্তি হওয়ার পরে ধরে নাও তুমি একটা কলেজে, আমাদের তো অনেক সময় চয়েস থাকে যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। তো না, ফার্স্ট কাউন্সিলিংয়ের সময় আমি দেখলাম আমার প্রথম চয়েসের যে কলেজটা সেখানে সব সিট ফুল হয়ে গেল, আমি সেকেন্ড বা থার্ড চয়েসের কলেজে ভর্তি হলাম। পরবর্তী সময় আমি দেখলাম কি যে অনেক ছাত্রছাত্রী হয়তো যারা সর্বভারতীয় পরীক্ষা দিয়ে থাকে, পরবর্তী সময় প্রথমে ভর্তি হয়ে থাকে, পরে সেটা তারা নামটা প্রত্যাহার করে নেয়। আমি পরবর্তী সময় কাউন্সিলিংয়ের সময় দেখলাম যে আমি যে প্রথম চয়েসের কলেজ সেখানে কিছু সিট খালি হয়ে গেছে। এবার সেই খালি সিটগুলো যে কারা ভর্তি করবে, এইখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। কারণ এই যে খালি সিটগুলো পরবর্তী সময় ভর্তির যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সেই কলেজের হাতেই ফিরিয়ে দেওয়া হবে। এবং এই টাকার খেলা, দেখো টাকার খেলা যদি বন্ধ হয়ে যায়, তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য যে ছাত্র সংগঠনটি, সেটার মোটামুটি লাটপাট উঠে যাবে। তো বিষয়টা হচ্ছে গিয়ে অনেক গল্প আছে, অনেক রহস্য আছে এর পেছনে, আস্তে আস্তে উন্মোচন হবে। সবে তো শুরু, অনলাইন পোর্টালে ভর্তি হোক, যদি স্বচ্ছতার সাথে হয় আমরা তো ডেফিনেটলি খুশি হব। অতনু, সত্যি কি এর জন্য তোলাবাজি বা স্বজন পোষণের যে অভিযোগ ওঠে তা বন্ধ হতে পারে? দেখুন, বন্ধ হতে পারে কিনা বা বন্ধ হবে কিনা এই আশঙ্কা বা এই কথা যখন আসে, তখন তার মানে প্রকারান্তরে সরকারের যে গত 5, 7, 10 বছর ধরে যে ভর্তি ক্ষেত্রে, মানে কলেজে ভর্তির ক্ষেত্রে যাকে মোটা দাগের কথায় বললে সিট বিক্রি, সেটা যে হতো এই কথা আরেকবার করে ব্রাত্য বসুর প্রকারান্তরে সেটা মেনে নিলেন। এখন কলেজে ভর্তির ক্ষেত্রে মুশকিল হচ্ছে এই ধরনের অনলাইন, কেন্দ্রীয় অনলাইনে তো এর আগেও হয়েছে, আমরা দেখেছি নানা পাটেকারের নাম এসছে অনলাইনে, আশুতোষ কলেজে সানি লিওনের নামে হচ্ছে সিট রয়েছে। কাজেই মুশকিলটা হয়ে যায় কোথায়, এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করো, কিন্তু তারপরে গিয়ে টাকা জমা দিয়ে কলেজে ভর্তির প্রক্রিয়া তো কলেজে গিয়ে করতে হচ্ছে। তাহলে সেইখানে একটা মোটা দাগের জায়গা রয়ে যাচ্ছে দুর্নীতি হওয়ার মতো, যে জায়গাটাকে আটকাতে হবে। এবং অবশ্যই করে ভেরিফাইড, যদি আইডেন্টিফিকেশান ভেরিফাইডের মাধ্যমে যদি না করা হয়, কে কারটা করছে, যে বললাম নানা পাটেকারের নামে হচ্ছে নাম চলেছে, সানি লিওনের নাম চলেছে, এই জিনিস হতে বাধ্য। কাজে একদম নির্দিষ্টভাবে ভেরিফাইডভাবে হচ্ছে গিয়ে একদম যদি সঠিকভাবে সেন্ট্রাল অ্যাডমিশন, শুধু না সেন্ট্রালি সিকিউরডভাবে যদি অ্যাডমিশনের প্রক্রিয়া, সেটা তো অবশ্যই ভালো। আমরা তো বারবার বলছি এই দুর্নীতি, তোলাবাজি, সিট বিক্রি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। মানে এটা আগে হতো না, এখন তৃণমূলের জমানার মধ্যে এটা হচ্ছে বলে এই প্রক্রিয়া? অবশ্যই তৃণমূলের জমানায় হচ্ছে বলে তৃণমূল চালু করেছে, তৃণমূলও বুঝতে পেরেছে, ছাত্রছাত্রীরা বারবার করে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমি অবশ্যই এই বিষয়ে উত্তর তো নিতে হবে, কারণ তৃণমূলের বক্তা এখনো যেহেতু আসেনি, আমি পরের বিষয়টার মধ্যেও আসছি। হলং বাংলোয় হঠাৎ করে আগুন, এবং এই ঐতিহ্যবাহী বাংলো পুড়ে যাওয়ার কি কারণ? যদি বাংলো বন্ধ থাকে, তার ভিতরে এসি কি করে এলো, সেখান থেকে আগুনই বা কি করে লাগলো? অবশ্যই এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক। বিজেপির তরফ থেকে এর বিষয়ে কি, মানে এখানে কি নাশকতা দেখতে পাচ্ছেন নাকি এটা সামান্য একটা ঘটনা? না, এখানে দেখুন, দেখা দেখির তো কিছু নেই, কেননা ঘটনাটা যে ঘটেছে সেটার তো এখনো তদন্ত শুরু হয়নি, কিন্তু বীরবাহ হাসদা কারণ জেনে গেছে। বিষয়টা হচ্ছে, এবং উনি এটাও বলছেন যে আগামী দিনে মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এত বড় একটা ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্র, পর্যটনটাকে তো মোটামুটি শেষের পর্যায়ে নিয়ে চলে গেছে। দীঘা মন্দারমণির পাশে একটা তাজপুর, সেটাকে ডেভেলপ করতে পারেনি, সুন্দরবনটাকে আজকে ট্যুরিস্ট আনতে পারে না। বিষয়টা হচ্ছে কি, এই যে বাঁচা কাচা 2-4টে যে এরকম মানে ট্যুরিস্ট স্পট আছে, সেগুলোকেও শেষ করবে। এবং বিষয়টা হচ্ছে যে কেন ঘটেছে,
কটার পেছনে ঘরটা তো বন্ধ ছিল, এখন তো অভয়ারণ্য বন্ধ সেপ্টেম্বর অবধি, তো তার মধ্যে আগুনটা জ্বললো কি করে? কেউ বলছে এসির জন্য, এসিটা চলছিল কেন? ফাঁকা বাংলো এসি চলছে কেন? কিন্তু সেই সবের মধ্যে না ঢুকে বীরবাহা হাসদা ওর মধ্যে চক্রান্ত দেখছে। এখন তৃণমূল কংগ্রেসও সব কি, মানে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো ঘটনা ঘটলে তার আসল কারণ না খুঁজে সেখানে চক্রান্ত, বঞ্চনা এইসব নিয়েই পড়ে থাকে, তো স্বাভাবিকভাবে তো এই ঘটনাও আস্তে আস্তে চাপা পড়ে যাবে। এবং আস্তে আস্তে আজকে আলিপুরদুয়ারে যারা গাড়ি চালক এবং পর্যটন শিল্পের সাথে জড়িত আছে তারা কালো প্যাচ পরে রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে, কারণ আজকে আলিপুরদুয়ারের পর্যটনের পক্ষে একটা বড় ধাক্কা লেগেছে। তো এইভাবে আস্তে আস্তে আবার একটা পর্যটন ধাক্কা খাবে বাংলার। অতনু, দেখুন, মানে এই বাংলার বাকি প্রায় প্রত্যেকের মতোই উত্তরবঙ্গ আমারও খুব কাছের, মানে মনের খুব কাছের জায়গা উত্তরবঙ্গ। একের পর এক উত্তরবঙ্গে আপনি যদি দেখেন গত কয়েকদিন ধরে পীড়াদায়ক ঘটনা, সে তিস্তার ফুসে ওঠা হোক বা হচ্ছে গিয়ে ট্রেন দুর্ঘটনা হোক, অথবা গতকাল রাত্রে যে একদম নতুন যেটা যে সংযোজন হলং বাংলো, মানে ঐতিহ্যশাহী হলং বাংলো, যে বাংলোতে গিয়ে প্রচুর লোকের প্রচুর স্মৃতি রয়েছে। আমি নিশ্চিত আমাদেরও প্রত্যেকেরই যদি যাদের যাওয়ার সুযোগ হয়েছে তাদের অনেক স্মৃতি রয়েছে, এই বাংলো গিয়ে ছবি রয়েছে। কাজে এই বাংলোর প্রতি আগুন ধরে যাওয়া এখন নিশ্চিতভাবে এটা একটা তো সঠিক কথা যে তদন্ত শুরুর আগেই বলে দেওয়ারই ট্রেনটা মুখ্যমন্ত্রী এটা শুরু করেছেন এ রাজ্যে। মানে মহিলা নির্যাতনের ঘটনা হলে আগেই বলে দেবেন লাভ অ্যাফেয়ার ছিল কি না, তদন্ত শুরু হওয়ার আগেই তদন্তে কনক্লিউশন টানার এই ট্রেনটা আমার মনে হয় বন্ধ করা উচিত। ঐতিহ্যশালী একটা বাংলো, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব, তা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তাতে নাশকতা হয়েছে নাকি হচ্ছে কোনো রকম অন্যান্য ক্যালামিটির জন্য হয়েছে সেটা অবশ্যই তদন্তে সঠিক তদন্ত হোক, তদন্তে উন্মোচিত হোক। তবে একজন পরিবেশ প্রেমী হিসেবেও আমাদের একদম পরিষ্কারভাবে বক্তব্য থাকবে, এখানে যখন আবার করে নিশ্চয়ই এটাকে যখন রিকনস্ট্রাকশন হবে এই পুরনো কাঠের অট্টালিকায় ফিরিয়ে দেওয়া হোক, না হোক নাকি ইট কাঠ পাথরের একটা অট্টালিকা ৭ মহলা কিছুর বদলে এই হলং বাংলো যে পুরনো রূপ সেই রূপে হলং বাংলোকে নতুন করে আবার কিন্তু তদন্ত তো শুরু হয়েছে, তদন্তের দিকে তো আঙুল তোলা যাবে না। না, আমি তো সেটা বলছি, তদন্ত শেষ হওয়ার আগে কনক্লিউশন টানার এই ট্রেনটা তৃণমূলের এইটা বন্ধ হওয়া উচিত। তদন্ত চলুক, কিন্তু এই কনক্লিউশন টানার ট্রেনটা, নারী নির্যাতন হলে আগে লাভ অ্যাফেয়ার ছিল কিনা দেখতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো এইরকম তদন্তে কনক্লিউশন টানার আগে, বা ছাত্রনেতা খুন হলেই ছোট্ট ঘটনা, এই তদন্তে কনক্লিউশন টানাটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী ট্রেনটা শুরু করেছেন তার দলের বাকিদেরও এটা বন্ধ করতে হবে। উত্তরবঙ্গে এই ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপির যারা এসেছেন বা মন্ত্রীরা এসেছেন তারাও শুরুতেই বলে দিয়েছেন যে দুর্ঘটনা ঘটতেই পারে, এবং এই ধরনের ঘটনা তো এই প্রথমবার নয়, 10 বছরে কি কম দুর্ঘটনা ঘটেনি। এবং এই যে ভদ্রমহিলার বাইট শোনালাম ট্রেন দুর্ঘটনা নিয়ে এই তদন্ত হওয়ার আগেও তো রেলমন্ত্রী এসে বলে দিচ্ছেন যে এখানে কি করে দুর্ঘটনা হয়ে গেছে। আমার মনে হয় এখানে একটা কথা বলা দরকার আছে, যে ঘটনা ঘটার পরে প্রাথমিক তদন্তে যেটা উঠেছে সেটা বলা হয়েছে, সেখানে কিন্তু অন্য কোনো চক্রান্তের তথ্য তোলা হয়নি, অন্য কোনো প্রক্ষান্তরে অন্য কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করার কথা বলা। রেলমন্ত্রী ঘটনাস্থলে দাঁড়িয়ে যদি কোনো বক্তব্য রাখেন সেখানে তদন্তে সেটা প্রভাব পড়ে না। আমি তো আবারও বলছি, প্রাথমিক তদন্তে যেটা উঠেছে সেটা কিন্তু রেলমন্ত্রী কোথাও দাঁড়িয়ে, আজকে হয়েছে তো বাংলার বুকে, আজকে তো খুব ইজি ছিল যে রেলমন্ত্রীর কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে এই দোষটা পুরোপুরি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দেওয়া, কিন্তু সেরকম কোনো বক্তব্য কি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখন অবধি দেওয়া হয়েছে? বরং আপনারা যেটা বলছেন যে ধরে নিন আজকের লোকোমোটিভ যে ইঞ্জিনের যিনি পাইলট ছিলেন বা স্টেশন মাস্টার ছিলেন, যারই দোষ হোক, সেটা তো আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের মানে রেলের আধিকারিককেই মানে তদন্তের মধ্যে আনা হচ্ছে। রেল তো নিজের দায়িত্ব থেকে পালিয়ে আসা হচ্ছে না। এইখানে বীরবাহা হাসদা যেটা বলেছে, হাসপাতালে ভর্তি তাকে মৃত ঘোষণা করে দেয়। আমি এটা বলি, বীরবাহা হাসদা আজকে যে প্রেস কনফারেন্সে বীরবাহা হাসদা মানে তদন্ত শুরু হলো না, উনি একজন 4 জনের কমিটি করেছেন না কি করেছেন, উনি তার আগে বলে দিচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা থেকে নজর ঘোরানোর জন্য এই ঘটনা ঘটেছে। তো বীরবাহা হাসদা যখন জেনেই বসে আছে তখন ও 4 জনের কমিটিটা কি করতে করেছে, ও কনক্লুড করে দিক। বিষয়টা হচ্ছে কি, দেখুন আমি আবারও বলছি যে এই যে মহিলাটির আপনি বয়ান দেখাচ্ছেন চৈতালি মজুমদার, উনি আমার যতটুকু দেখে মনে হল উনি তো একজন শিক্ষিত মহিলা। উনাকে সাদা খাতায় সাইন করতে বললে উনি সাইন করে দিয়ে চলে এলেন। এবার এটাও তো দেখতে হবে যে কলকাতায় এসে কোথাও উনাকে দিয়ে চাপ দিয়ে তো আবার অন্য কথা বলা না, কারণ প্রথম থেকে আপনি এটা কনক্লুশনে পৌঁছাচ্ছেন না। না, আমি তো কনক্লুশনে পৌঁছাচ্ছি না। তো আমি তো বলছি প্রথম থেকে, যখন থেকে এই রেল দুর্ঘটনাটা হয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর থেকে, যেখানে মানুষকে সাহায্য করার থেকে প্রথম থেকে রাজনীতি, প্রথম থেকে এই রেল চলে গেল রে, রেল অভিভাবকহীন হয়ে গেল রে, আমি 2011 সালে নাকি অটোমেটিক ডিভাইস তৈরি করে দিয়ে চলে এসেছি রে, এই ধরনের কথাবার্তা, এই যে আমি বাস দিয়েছি, সেটা কি সত্যি নয়?
সেটা কি সত্যি নয়? কোনটা সত্যি বলুন? এতদিনও আপনারা কবচটাকে সব জায়গায় তৈরি করতে পারেননি, এটা সত্যি নয়? এই অভিযোগ তোলাটা কি মিথ্যে? না না, অভিযোগ তোলাটা মিথ্যে কথা বলা তো কোনো বিষয় নেই। কবচ 2022 সালে ফাইনাল টেস্টিং হয়, তারপরে অ্যাপ্রুভ হয়। 2023 সালে বাজেট অ্যালোকেশন হয় 2000 কিলোমিটারের মধ্যে, তার মধ্যে 1500 কিলোমিটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই বছর 3000 কিলোমিটার এস্টিমেট আছে, পরের বছর 6000 কিলোমিটার এস্টিমেট আছে। তো সেই টাইমটা তো দিতে হবে, এটা টাইমের আগে তো কমপ্লিট করা যায় না। আমি আসছি, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা কোহিনুর মজুমদার এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনার মধ্যে। আমরা শুরু করেছিলাম কলেজে ভর্তি প্রক্রিয়া দিয়ে, মাঝখানে হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা। অবশ্যই সরকারি কাজ এবং সরকারের বিরুদ্ধে ওঠা এই বিরোধীদের অভিযোগ যে স্বজন পোষণ হয় এবং তোলাবাজি হয় এই কলেজে ভর্তি প্রক্রিয়ায়। পোর্টাল হলে তা কিছুটা কমতে পারে। আমি প্রথমে অভিনন্দন জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এরকম একটা প্রজেক্ট যেটা কেউ ভাবতে পারেনি, যে এন্টার কলেজে সিঙ্গেল উইন্ডো পোর্টালে ভর্তি হবে। এবং পোর্টাল তো আর কে কোহিনুর মজুমদার, কে নরেন্দ্র মোদী চেনে না। পোর্টাল চেনে হচ্ছে সার্টিফিকেট, পোর্টাল চেনে হচ্ছে নাম্বার, পোর্টাল চেনে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আমি মাধ্যমিকের ইন্ডেক্স নাম্বার, রেজাল্টের রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড ফেলবো, আমার তো চাই সেটাই আমার পরিচয় হবে। সেখানে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম কোনো পরিচয় নেই। নাম্বারের ভিত্তিতেই ভর্তি, এবং নাম্বারের ভিত্তিতেই সে ভর্তি হতে পারবে। আগে ব্যাপারটা কি ছিল? আগে ব্যাপারটা ছিল হচ্ছে যে এই 10টা কলেজে ভর্তি হতে হচ্ছে, এখন তো সেটা নিয়ে এটা সিঙ্গেল ক্লিকে হচ্ছে। এবং এই কাজটা আমাদের বহুদিন ধরেই এটা চলছিল। অনেকগুলো ত্রুটি বিচ্যুতি সেগুলোকে রেকটিফাই করতে 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 আজকে এডুকেশন ডিপার্টমেন্ট এটা করতে পেরেছে। এবং এই প্রজন্মের পক্ষে এটা অত্যন্ত ভালো সংবাদ। এবং নিশ্চিত একটা তো ধরুন, আমি আবার বলি যে কোনো অভিযোগ থাকতে পারে, হয়তো একটা দুটো জায়গায় হলেও হতে পারে, আমি তো জানি না, আমি তো অন্তর্যামী নই। বা সব তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর উপরই আমার নজরদারি থাকতে পারবে, কোনো দলেরই সম্ভব নয়। সব বিজেপি কর্মীর উপর কি বিজেপির নেতার নজরদারি থাকতে পারে? সব সিপিএমের নেতার উপর কি সিপিএমের নজরদারি থাকতে পারে? কোনো সংস্থার সিইওর উপর, সিইও কি গোটা অফিসের কর্মী স্টাফের উপর নজর থাকতে পারে? কিন্তু এইটাতে অন্তত ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে, ফুল প্রুফ ট্রান্সপারেন্সি। এবং এরপর আর কেউ বলতে পারবে না, মানে মিথ্যে অভিযোগটুকুও করতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস অ্যাডমিশনের সঙ্গে জড়িত আছে। আশা করি বাকিরা সেই উত্তর পেয়েছে। আরও একটা বিষয় আমি একেবারেই উত্তর আপনার কাছ থেকে নিয়ে নিই, যেহেতু আপনি পরে এসেছেন। হলং বনবাংলোয় এই আগুন লাগার কারণে নাশকতার অভিযোগ আসছে সামনে। হঠাৎ মন্ত্রী কমিটি গড়ার আগে এই নাশকতার অভিযোগটাকে কেন বলছেন? না দেখুন, বিভিন্ন রকম আমাদের কাছে খবর ইনপুটস আসে। আমি আলাদা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমি বলবো যে প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন হবে, এবং এটা যার যেখানে যা করেছে যদি পেছনে নাশকতাও হয় তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে স্বচ্ছ তদন্ত হওয়ার পর। তার পূর্বে তো নিশ্চয়ই আমাদের কাছে খবর বা ইনপুটস কিছু আসে, তার বেসিসেই যদি কেউ কমেন্ট করে থাকে, কিন্তু অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস এটার ইনভেস্টিগেশনের জন্যই ওয়েট করছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই ঐতিহ্যবাহী একটা বাংলো, এটা ট্যুরিজমের অন্যতম একটা কারণ। সেখানে এত গাফিলতি কিভাবে হলো সেটা কি নিশ্চিত বিষয় না? নিশ্চিত আমি তো বলছি যে গাফিলতি হয়েছে কি নাশকতা হয়েছে, ইনভেস্টিগেশন আসুক, রেজাল্ট আসুক। আমাদের তো কমিটি হয়েছে, কমিটি তদন্ত করছে, এনকোয়ারি করছে, এবং এনকোয়ারি করে নিশ্চিতভাবে যে এর পেছনে আছে, যারা আমাদের এর পেছনে আছে, সে আমাদের স্টাফ হোক, আমাদের সরকারের স্টাফ হোক, কি কেউ ইচ্ছা করে থাকলে হোক বা দুর্ঘটনা হোক, যদি কেউ বা কারা দায়ী হয় তার বিরুদ্ধে এফআইআর তো হবেই, এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। আপনারা কোনো দুর্ঘটনা নিয়ে সবকিছুতে রাজনীতি টানেন, বিজেপির এটা বক্তব্য। সেটা উত্তরবঙ্গের রেল দুর্ঘটনা হোক কি এই রেল দুর্ঘটনার রাজনীতি বিষয়টা না, বিষয়টা আমি আবার বলছি যে রাজনীতি না। কিন্তু আপনি একটা সরকার চালাচ্ছেন এবং বছরের পর বছর একই জিনিসের পর, দেখুন একটা কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আর কেউ জীবনে শেখে না। তো এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, একই কায়দায়, একই প্রক্রিয়া এবং একই গাফিলতিতে দুর্ঘটনা ঘটছে, এবং সেই দুর্ঘটনা ঘটার পর আমরা প্রতিদিন একই বিবৃতি শুনছি। আপনাকে তো উত্তর দিতে হবে যে মানুষ মারা যাচ্ছে, এতগুলো মানুষ মারা যাচ্ছে, তার উত্তর সরকার দেবে না? সরকার ব্র্যান্ডিং করছে, সরকার ভাড়া বাড়াচ্ছে, সরকার শুধু ট্রেনগুলোতে গেরুয়া রং করে দিচ্ছে, অমৃতকাল বিকশিত ভারত বলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও হোয়াটসঅ্যাপ করছে। কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে
রেলমন্ত্রী আর রিল মন্ত্রীর মধ্যে তো পার্থক্য হতে হবে। আপনি রিলে যেটা দেখাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট যেটা করছেন, পাবলিসিটি যেটা করছেন, ব্র্যান্ডিং যেটা করছেন, সেটা তো মাঠে ময়দানে হতে হবে। আপনার এলএসবি রেক কোথায় ছিল? এলএসবি রেক হলে তো ঘাড়ের উপর উঠে পড়তো না। আমি আসছি, অতনুর কাছে আসছি। এই যে সই করানোর অভিযোগ, হঠাৎ করে চৈতালি মজুমদার কে বা তাকে কেনই বা সই করানো হলো, স্নেহায়ন যেমন প্রশ্ন তুলছিলেন, আপনাদের কি এরকম কোনো সন্দেহ আছে? দেখুন, আপনাদের এখানে প্রতিবেদনে দেখলাম যে মহিলা বললেন যে ওনাকে সাদা কাগজের নাম ঠিকানা লেখা ছিল, ওনাকে সই করতে বলা হয়েছে। এটা একদমই একটা গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। একজনকে সাদা কাগজে সই করে নিলাম এবং তিনি সই করে দেওয়ার পরে সেটার দিকে আমি যদি কিছু লেখা বসিনি, এটা একদম নির্দিষ্টভাবে এটা হচ্ছে আইনের পরিভাষায় একদম ক্রিমিনাল অফেন্স, কগনিজেবল অফেন্স। এবং যদি কেউ এই ঘটনা সত্যি হয়, ওই মহিলা যিনি এখানে আপনাদের প্রতিবেদনে যাকে দেখা গেল, তার অভিযোগ যদি সত্যি হয়, তার ভিত্তিতে একদম নির্দিষ্টভাবে ইমিডিয়েট বেসিসে যারা ওনার সঙ্গে যোগাযোগ করে এটা করেছে তাদের ডিটেল নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে গিয়ে রেলের সুরক্ষা। এটা তো ঠিক, আজকে আপনি দেখুন বিগত কয়েক মাস বা কয়েক বছর গোটা দেশ জুড়ে কতগুলো রেল দুর্ঘটনা পরপর হলো। এবং এটা তো আপনাকে আজকে দেখতে হবে সিগন্যালিংয়ের প্রপার পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ হয় না, এটা বুঝতে হবে। 1,75,000 শূন্য পদ রয়েছে রেলে, 2.5 লক্ষ পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে, সেই পদগুলোতে আর কেউ কোনোদিন চাকরি পাবে না। আজকে গোটা রেলটাকে বেসরকারিকরণের করতে 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 মোদী সরকার এমন জায়গায় নিয়ে গেছে, বেসরকারিদের হাতে নিয়ে যে সরকারের কোনো দায় নেই। সরকার একটা রেলের মতো সবচেয়ে লাভজনক সংস্থা, এটা রেল একসময় গোটা ভারতবর্ষের সব থেকে বেশি চাকরি দিত, গোটা ভারতবর্ষের লাইফলাইন তো বটেই, গোটা ভারতবর্ষের সব থেকে বেশি সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরির জায়গা ছিল রেল মন্ত্রক, রেল দপ্তর। একটা ট্রেন যখন ছোটে, একটা ট্রেন যখন রানিং করে, সেই সময় একটা ট্রেনের সঙ্গে 160 জন তার মধ্যে যুক্ত থাকেন। এটা নর্মাল হিসেব ছিল। আজকে সেটা কমতে কমতে কোথায় এসে দাঁড়িয়েছেন? একজন লোকোমোটিভ পাইলট লোকো ড্রাইভার যারা ট্রেন চালান, একজনকে টানা 3 রাত 4 রাত টানা ডিউটি করতে হচ্ছে। কেননা লোক নেই। 1,75,000 শূন্য পদ, 2.5 লক্ষ পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই পদগুলোতে সুযোগ আর কেউ চাকরি করতে পারবেন না। তাহলে এতগুলো লোককে যদি সরিয়ে দেওয়া হয়, মানুষ তো যন্ত্র নয়, যন্ত্রও খারাপ হতে পারে। আজকে দাঁড়িয়ে যারা মারা গেছেন তাদের নামে দোষ দেওয়া হচ্ছে, অমুক ড্রাইভার তমুক ড্রাইভার চালাতে গিয়ে। এখন একটা আমাদের কথা কেউ আছে ইংলিশ, ডেড ম্যান ডোন্ট হিটস ব্যাক। এখন যারা মারা গেছে তারা উঠে বলবে না, কিন্তু এখানে তো প্রশ্নটা আসবে, যাকে মৃত বলা যে লোকটাকে মৃত বলা হচ্ছে সে লোকটা আবার বেঁচে আছে, হাসপাতালে সে বেঁচে রয়েছে ইয়েতে। খালি মুশকিলটা হয়ে যাচ্ছে এটাই যে কোথাও গিয়ে সরকার দায় ঝাড়ার চেষ্টা করছে না তো, কোথাও গিয়ে আসলে এমন নয় তো যে গোটা চত্বরটা জুড়ে, কাটিয়ার থেকে পরপর গোটা চত্বর জুড়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা যে সিগন্যালিং এর, সেটা কোথাও পর্যবেক্ষণের অভাবে, রক্ষণাবেক্ষণের অভাবে সেটা গোটা অঞ্চল জুড়ে সিগন্যালিং খারাপ হয়েছিল না তো। এই প্রশ্নগুলো কিন্তু আসছে। রেলকে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। জাতীয় কংগ্রেসের তরফে আপনাদের এটাকে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানানো হয়েছে রেলমন্ত্রীর তরফে। এখনো পর্যন্ত কোনো উত্তর সামনে আসেনি। না, কংগ্রেস তার আগে তো এটাও উত্তর কংগ্রেসের থেকে নেওয়া উচিত যে লাল বাহাদুর শাস্তির পরে এতগুলো ট্রেন দুর্ঘটনা হওয়াতে কংগ্রেসের কটা রেলমন্ত্রী পদত্যাগ করেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে একটা বিষয় বলি, বিষয়টা হচ্ছে যে দেখুন, কারোর ঘাড়ে দোষারোপ চাপানোর জন্য না। আমরা প্রথম থেকে বলছি যে এই যে বিষয়টা নিয়ে রাজনীতি করা হচ্ছে, যেদিন ওইখানে ওই অটোমেটিক সিগন্যাল সিস্টেম খারাপ ছিল, তখন কিন্তু যে স্টেশন মাস্টার তিনি ম্যানুয়াল মেমো দিয়েছিলেন। ম্যানুয়াল মেমোতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকেও ছাড়া হয়েছিল, ম্যানুয়াল মেমোতে কিন্তু ওই লোকোমোটিভ ইঞ্জিনকেও ছাড়া হয়েছিল। এবং ম্যানুয়াল মেমোর নিয়ম হচ্ছে গিয়ে প্রতিটা সিগন্যালের সামনে 1 থেকে 2 মিনিট দাঁড়াতে হবে, এবং স্পিড রাতের বেলা 10 কিলোমিটার এবং দিনের বেলা 15 কিলোমিটার, তার বেশি কিন্তু হতে পারবে না। এবং বিষয়টা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার স্পিডটা কিন্তু ওরকমই ছিল 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে, কিন্তু লোকোমোটিভ ইঞ্জিনের স্পিডটা কিন্তু বেশি ছিল, কারণ বেশি না থাকলে এই ঘটনার এতটা ভয়াবহতা হতো না। এবং বিষয়টা হচ্ছে দেখুন, দোষারোপের বিষয়টা কোথাও একটা হিউম্যান এরার হয়েছে, সেটা কোথায় হয়েছে সেটা তো খুঁজে বার করতে হবে। কিন্তু সেটা খুঁজে না বের করে প্রথম দিন থেকে আমি রাজনীতি করব, প্রথম দিন থেকে আমি পুরো সিস্টেমটাকে দোষারোপ করব, প্রথম দিন থেকে আমি রেলমন্ত্রীর পেছনে পড়ে থাকবো, এটা রাজনীতি ছাড়া তো আর কিছুই না। আমার যদি মানুষের জন্য চিন্তা থাকতো তাহলে আমি প্রথমে উদ্ধার কাজে নজর দিতাম, আমি প্রথমে মানুষকে আগে সুস্থ করে দেওয়া তোলার দিকে নজর দিতাম। আসলে তৃণমূল কংগ্রেস সবকিছু নিয়েই রাজনীতি করে। এবং তৃণমূল কংগ্রেস একটা কথা বলি যে 2009 থেকে 2011 সালের মধ্যে 306টা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। মমতা ব্যানার্জি কটার দায় নিয়ে পদত্যাগ করেছেন? তো এইসব কথাবার্তা বলার আগে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে আগে একটু আয়নায় দেখুক, আমার মনে হয়। আমি রেল অ্যাক্সিডেন্ট 30টার নাম বলতে বলো, 306টা বলছে তো। রেল অ্যাক্সিডেন্ট কি হলো? একটা রেল ডিএল হয়ে গেল, সেটাকে রেল অ্যাক্সিডেন্ট ধরা হয়। কিন্তু এরকম হেড টু হেড কলিশন বা এরকম কলিশন কোথায় হয়েছিল? কথা হয়েছিল একটা জ্ঞানেশ্বরী আর একটা, আমি জানি না ওটা মমতাদির আমলে নয়, ইউপিএর আমলে বনাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে কলিশন।
আমার কথা হচ্ছে এই যে মানে বিজেপির একটা মনোপ্রবৃত্তি প্রথম থেকেই থাকে যে আমি বলে দিই গোবিন্দা যখন প্রশ্নটা করলো, জওহরলাল নেহরু 2011 ফাতেপুরে একটা হয়েছিল উত্তরপ্রদেশে, 70 জন মারা গেছিল। একটা আমি বলেছিলাম, একটাতেই 70 জন, 30টা একটাতেই 70 জন মারা গেছে। আমি নাম ধরে ধরে বলবো একটা একটা করে? না না, আমি একটা বলবো বালাসোর বলবো, পরপর নাম ধরে ধরে বলতে পারি, আচ্ছা সেরকম নাম ধরে ধরে বলতে পারি। আমরা তো দেখেছি প্রথমবার প্ল্যাটফর্মে উঠে গেছে ট্রেন, আগে তো বলতো প্ল্যাটফর্ম, অভিযোগ ছিল যে প্ল্যাটফর্মে ট্রেন আসে না। তো জওহরলাল নেহরুর পদত্যাগ করা উচিত ছিল, এটাতে করেনি, আমার দুর্ভাগ্য। আমার প্রশ্ন হচ্ছে যে আজও ম্যানুয়াল মেমো দিয়ে ট্রেন চলবে? আজও অটোমেটিক সিগন্যাল ইনঅপারেটিভ থাকবে? আমার প্রশ্ন হচ্ছে যে এত ট্রেন ভাড়া বাড়ছে, ট্রেন ভাড়া প্রায় দ্বিগুণ, 25 টাকার 50 টাকা হয়ে যাচ্ছে ট্রেন ভাড়া, প্ল্যাটফর্ম টিকিট কোথায় দাঁড়িয়ে যাচ্ছে? সেইখানে দাঁড়িয়ে আমি হিউম্যান এরারের জায়গা দেব কেন? এটাই তো প্রশ্ন। ট্রেনের মতো জায়গায় আমি হিউম্যান এরারের জায়গা দেব কেন? হিউম্যান এরারের জায়গা আসছে কারণ কি, আমাদের যে অটোমেটিক ইনফ্রাস্ট্রাকচার, সেই অটোমেটিক ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করতে পারেনি এই রেল। এই সরকার টাকা নিয়েছে, নতুন নতুন ট্রেনের নাম করে ব্র্যান্ডিং হয়েছে, কিন্তু আপনি বলুন এই গরিব মানুষ, এটা পদাতিক বা আপনার দার্জিলিং মেলের মতো, আমার মামাবাড়ি উত্তরবঙ্গে, আমি যেন ডিটেলস বলতে পারি, এটা মেল এক্সপ্রেসের মধ্যে একটা পার্থক্য থাকে, এটা সুপারফাস্ট নয়। আজও এলএইচবি রেক হবে না। ত্রিপুরা থেকে ট্রেনটা আসছে, আজও এলএইচবি রেকের কমফর্ট পাবে না। একটা স্লিপারে কাটা মানুষ, স্লিপারে টিকিট কাটা মানুষ একটা এলএইচবি রেকের কমফর্টটা পাবে না, যে এলএইচবি রেক জাগ করবে না। ট্রেনের ভাড়া বাড়ছে। আমার মনে হয় আজকের দিনের মানুষ, এই যে দুদিন আগে ইস্টার্ন রেলওয়ের ভিডিও এসেছিল পরিষেবা নিয়ে সেই প্রশ্ন একাধিকবার উঠেছে, এবং যতবার শুধু দুর্ঘটনা ঘটবে তা নিয়ে নয়, অন্য সময়ও সেই প্রসঙ্গ আসাটা উচিত। একটা ছোট বিরতির সময় হয়েছে, আসছে এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। একটা কলেজের বিষয় যেখানে এই পোর্টাল আগামী সময় কোনো স্বজন পোষণ বা তোলাবাজির যে অভিযোগ কলেজে ভর্তির সময় হয়ে থাকতো, সেটাকে আটকাতে পারবে কিনা, এখান থেকে আলোচনা শুরু করেছিলাম। তারপরে নাশকতা কিনা হলং বনবাংলোর এই অগ্নিকাণ্ডের পিছনে অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু যে তদন্ত চলছে রেল দুর্ঘটনা নিয়ে, সেই তদন্তের এফআইআরে এই ধরনের অভিযোগ যা ঘিরে কিন্তু তোলপাড়। এবং যদি রেলযাত্রী চৈতালি মজুমদারের বক্তব্য সত্যি হয়ে থাকে, তাহলে কে বা কারা এই তদন্তের মোড়কে ঘোরানোর চেষ্টা করলো, এটা অবশ্যই জানার বিষয়। আমি তিনজনের কাছেই আসছি আজকে, যে তিনটে বিষয় আমি আলোচনার মধ্যে আনলাম। স্নেহায়নকে দিয়ে শুরু করছি। না, বিষয়টা দেখুন, আমরা তো প্রথম থেকেই, যখন থেকেই দুর্ঘটনা ঘটেছে, আমরা বলেছি যে দুর্ভাগ্যজনক, এবং নিশ্চয়ই দেখুন কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষ এবং তদন্তে উঠে আসবে। আমাদের আবারও বলছি, শেষ করার আগে আমি প্রথমেও যেটা দিয়ে শুরু করেছি শেষও করবো সেটা দিয়ে, যে তদন্ত শেষ হোক, কোথায় গাফিলতি ছিল সেটা অবশ্যই বেরিয়ে আসুক, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে রাজনীতিটা করা বন্ধ হোক। কোহিনূর, না, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি, ওই তো কাশীপুর রেল ইয়ার্ডে সুইসাইড করেছিল, তাকে অমিত শাহ বলে দিয়েছিল যে খুন হয়েছে, 4 বার কামান্ড হাসপাতালে করতে হয়েছিল, পোস্টমর্টম করতে হয়েছিল, তারপরও বেরোয়নি। এনিওয়েজ, এটা মৃত্যু নিয়ে রাজনীতিটা নয়, এটা হচ্ছে যে রেল তো একটা প্রাইমা ফেসি বলেছে যে অটোমেটিক সিগন্যাল ওয়াজ ইনঅপারেটিভ। আমার কথা হচ্ছে অমৃত কালে এসে বিকশিত ভারতে অটোমেটিক সিগন্যালটা ইনঅপারেটিভ থাকবে, মানে এখনো ম্যানুয়াল মেমোতে চলবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। এত টাকা টিকিট দিয়ে হচ্ছে কেন? এত টাকা টিকিট দিয়ে কেটে কেন আমি এলএইচবি রেক পাবো না? এই প্রশ্নগুলো তো ফান্ডামেন্টাল। তারপর তো অ্যাক্সিডেন্ট বিজেপি থাকলে হবেই, রেলমন্ত্রী রেল থেকে রিলে না আসলে তো মুশকিল আছে। তো রিল অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে, শুধু রিলস হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে, তাকে তো রেলে আসতে হবে মন্ত্রী হিসাবে, সেটা পরের কথা না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আপনি ভাবুন, আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়েও আপনার হাতে করে মেমো দিতে হচ্ছে যে আপনি 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যান, কেন না? তাহলে কি এই চালকের ঘাড়ে দোষটা দেওয়াতেই কি এই এফআইআর? না, এই এফআইআরটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এটা কি করে হচ্ছে? এটা ফাঁকা কাগজে সই করিয়ে নিচ্ছে, চালক মৃত হয়ে গেছে, এবং এটা তো অদ্ভুতভাবে, এটা তো আরেকজনকেও বলি করে দিচ্ছিল। এএলপি নাকি মারা গেছে, রেল জানে না এএলপি মারা গেছে কিনা, এদিকে মিডিয়া জানে এএলপি বেঁচে আছে, মিডিয়ার সামনে তিনি প্রেস ব্রিফ করছেন। একজন মারা গেছেন বর্ধমানে, জানেন কিনা জানি না, গাড়ির ডিকি করে নিয়ে আসতে হয়েছে ডেড বডি, অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি রেল। এটা লজ্জা না?
কোন পথে তদন্ত এগোচ্ছে সেটা দেখার বিষয়। অতনু, দেখুন বারে বারে এটা ঠিক যে আজকে স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়েও মেমো মানে একদম ওই হাতে লেখা মেমো দিয়ে গাড়ি চলবে, ট্রেন চলবে এবং যাত্রীরা তার হচ্ছে ফল ভোগ করবে। প্রধানমন্ত্রী বড় বড় করে অমৃতকাল, বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি বলবেন আর যাত্রী সুরক্ষার একদম ঢক্কানিনাদ বাজিয়ে ছাড়বেন, এটা চলবে না। কারণ এটা হতে বাধ্য, কারণ রেলের যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, যেভাবে হচ্ছে লাইনগুলোর প্রপার পর্যবেক্ষণ হয় না, রক্ষণাবেক্ষণ হবে না, এই জিনিস সবারই ছিল। কাজে ওই আমাদের রেলমন্ত্রী, শিক্ষিত রেলমন্ত্রী বলে এই হোয়াটসঅ্যাপের এই হেজনা নামিয়ে একদম নির্দিষ্টভাবে রেল দায়িত্ব নিয়ে হচ্ছে এটা তদন্ত করুক এবং হচ্ছে ওই মৃত ব্যক্তির নামে হচ্ছে দায় চাপিয়ে এই দায় ঝেড়ে ফেলার চেষ্টা, এটা হচ্ছে সবার আগে বন্ধ করতে হবে। এবং একজন মহিলায় যিনি হচ্ছেন বলেছেন, উনিও বলার সময় উনি জানবেন কি করে লোকো পাইলটের পিছন দিক দিয়ে এসে মালগাড়ির ড্রাইভার ঘুমিয়েছিল কিনা উনি এই কাঞ্চনজঙ্ঘার করছে বসে জানতে পারবেন কি করে? ওনার এই অভিযোগটাই তো ধপে টিকবে না। কাজে এই ধরনের অভিযোগ তৈরি করে আসলে সত্যকে আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটাও হচ্ছে কি আগামী দিনে দেখতে হবে। স্বয়ংক্রিয় সিগন্যালের ত্রুটি ছিল, ইতিমধ্যেই তা স্বীকার করেছে রেল। একদম একটা বিষয় তাহলে পরিষ্কার, তাহলে এই দোষটা ঘোরানোর জন্যই কি তাহলে ওই এফআইআর? এই মহিলার বক্তব্য যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে একাধিক যে প্রশ্ন উঠছে এটা আসা তো স্বাভাবিক। স্নেহায়ন একদম শেষ করবে। না, ডেফিনেটলি বিষয়টা হচ্ছে, দেখুন তদন্ত যেটা প্রাইমা ফেসি তদন্তে যেটা উঠে এসেছে সেটা বলা হয়েছে এবং বিস্তারিত তদন্ত হলে পুরো কারণটা জানা যাবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা যে অভিযোগটা করছি, এই যে রাজনীতি রাজনীতি রাজনীতি, কোহিনুর নিজেই একটা এক্সাম্পল দিল যে ওখান থেকে একটা মানুষ বর্ধমানে থাকেন, যিনি মারা গেছেন, তাকে গাড়ির টিকিটে করে নিয়ে আসতে হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে তো চলে গেছেন, ছবি তুলেছেন, বলছেন আমরা আমি শেষ করি প্লিজ, রেলের ক্যাজুয়ালিটি আমাকে শেষ করতে দাও, রেলকে দিতে হয়। মুখ্যমন্ত্রী বলছেন আমরা পূর্ণ ব্যবস্থা করেছি, উদ্ধার কার্য একটা মানুষকে অ্যাম্বুলেন্স দিইনি, একটা সর্বঘাত দিইনি, আর আমি বলছি আমি নাকি পূর্ণ সহযোগিতা করেছি। আর আমি ওখানে দাঁড়িয়ে আমি এই কথা বলছি, আমি বাস দিয়েছি মানুষগুলোকে নিয়ে যাওয়ার জন্য, বাস দিয়েছি, আমার ওখানে জুনিয়র ডাক্তাররা রক্ত দিয়েছে। আরে একটা অ্যাক্সিডেন্ট হলে স্টেট আর সেন্টারের কোঅর্ডিনেশনে কাজ হবে। আরে এটা তো স্বাভাবিক যে পাশের যে নিয়ারেস্ট হাসপাতাল সেখানেই রোগীদেরকে নিয়ে যাওয়া হবে। আর কেন্দ্রীয় হাসপাতালের জন্য তো কেন্দ্রীয় হাসপাতাল তো নিয়ারেস্ট নিয়ে যাওয়া যাবে না। এইগুলো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবে অসহযোগিতা কেন? কোঅর্ডিনেশনে চলবে, কোঅর্ডিনেশনে চলবে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে রাজনীতি করবে না কেন? ছিল তো হাসপাতালে, হাসপাতাল তখন জানতো না যে বডি নিয়ে যাওয়ার জন্য গাড়ি নেই, হাসপাতাল জানতো না, সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রীর আগে রেলমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন। রেল তো আমাদেরকে রিকোয়ারমেন্ট দেবে যে আমার এই অ্যাম্বুলেন্স লাগবে, আমার এই ডেড বডি ক্যারিয়ার লাগবে, হাতে দিয়ে দিচ্ছে ডেড বডি। আরে রেল যখন উদ্ধার করে যখন হাসপাতালে দিচ্ছে, সেইখানে হাসপাতালের তো সকল সেটা দায় যে তাকে ফেরত পাঠানোর জন্য রেলের কাস্টডি থাকে, রেল হ্যান্ডওভার করে, কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। আপাতত আর সময় নেই, ধন্যবাদ জানাচ্ছি তিনজনকেই। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনার ওপারে ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩:০০।